গুনিন লিখেছেন হুমায়ুন আহমেদ। তার নাম চাঁদ শাহ ফকির। আসল নাম না, নকল নাম। আসল নাম সিকান্দর আলী। যারা মন্ত্রতন্ত্র নিয়ে কাজ করে তাদের অনেক রকম ভেগ ধরতে হয়, নামও বদলাতে হয়। তাদের চালচলন, আচার আচরণ সাধারণ মানুষের মতো হলে চলে না। সাধারণ মানুষের ভয়, ভক্তি, শ্রদ্ধা অর্জনের জন্যে তাদের সারাক্ষণই নানান চেষ্টা চালাতে হয়। চাঁদ শাহ ফকিরকে দেখে সাধারণ মানুষের ভয়, ভক্তি, শ্রদ্ধা কোনোটাই হয় না। রোগা বেঁটে একজন মানুষ। বেটেরা সচরাচর কুঁজো হয় না। চাঁদ শাহ খানিকটা কুঁজো, হাঁটে খুঁড়িয়ে খুঁড়িয়ে, কারণ বাঁ পা বলতে গেলে অচল। বাঁ পা টেনে টেনে এগুতে হয়। অন্যান্য গুণিনদের মতো মাথা ভর্তি ঝাঁকড়া চুল, চোখও সারাক্ষণই লাল থাকে। গলায় 3 রকমের হাড়, কাঠ এবং অষ্টধাতুর মালা আছে। তারপরেও চাঁদ শাহকে সবাই তুচ্ছ তাচ্ছিল্য করে। তাকে চাঁদ শাহ ফকির ডাকে না, ডাকে চান্দু। চাঁদ শাহ তার স্ত্রীর কাছে এই নিয়ে খুব দুঃখ করে। দীর্ঘ নিঃশ্বাস চাপতে চাপতে বলে, দেখো বউ, মানুষের বিচার। আমি এত বড় একটা গুণিন, পশু পাখি পর্যন্ত আমারে সমীহ করে, কিন্তু যে গাছের নিচে বসি সেই গাছে পাক পাখালি থাকে না, উইড়া চইলা যায়। অথচ নিজ গ্রামের মানুষ আমারে তুচ্ছ করে, সামনে দিয়া যায়, সেলাম দেয় না। আমার যে নাম চাঁদ শাহ ফকির, এই নামে ডাকে না, ডাকে চান্দু। মাঝে মাঝে ইচ্ছে করে মারি মন্ত্র দিয়া এরারে একটা শিক্ষা দেই, জন্মের শিক্ষা। চাঁদ শাহের স্ত্রীর নাম ফুলবানু। সে দীর্ঘদিন রোগভোগ করে এখন বিছানায় পড়ে গেছে। নড়াচড়ার ক্ষমতা নেই, তবে জিহ্বা অত্যন্ত সচল। সে তীক্ষ্ণ কণ্ঠে বলে, কি মন্ত্রের কথা কইলেন? মারি মন্ত্র। মন্ত্র ঝাড়া মাত্র গ্রামের ঈশান কোণ থাইকা শুরু হবে রোগ ব্যাধি। আস্তে আস্তে পুরা গ্রাম। বড় কঠিন মন্ত্র। একবার ঝাড়লে মন্ত্র কাটান দেওয়া মুশকিল। তুমি যদি বলো একবার মন্ত্র ঝাড়ি, উচিত শিক্ষা হোক, গ্রামের সব মুরব্বী যখন পায়ের উপরে উপুড় হয়ে পড়ব, তখন একটা বিবেচনা হবে। ফুলবানু বলল, এই জাতের কথা বলতে আপনি শরম লাগে না? মন্ত্রের আপনি কি জানেন? কাঁচকলাটা জানেন। বউ, কি বললা? বললাম মন্ত্রের আপনি কাঁচকলাটা জানেন। আপনি হলেন ঠগ, বিরাট ঠগ। ঠগ বললাম আরে? হ্যাঁ বললাম। অহন কি করবেন? বান মারবেন? বান তো মারতেই পারি, বান মারা কোনো বিষয় না, হাতের ময়লা। মারেন দেখি একটা বান। চাঁদ শাহ হুঁকায় তামাক ভরতে ভরতে বলে, তুমি রোগী মানুষ বইলা ছাইড়া দিলাম, না হলে সরিষা মন্ত্র দিয়া দিতাম, দেখতা বিষয় কি। হাতের তালুর মধ্যে 5টা কাঁচা সরিষা নিয়া মন্ত্র পড়তে হয়। তারপর সেই সরিষা ছুঁইড়া দিতে হয় শৈলে। সরিষা তো না, সাক্ষাৎ হাবিয়া দোজকের আগুন। শৈলের যে জায়গাতে লাগবে সেই জায়গার সাথে সাথে গোল আলুর মতো ফসকা। সারা শৈলেও মনে হইব আগুন জ্বলতাছে। ইচ্ছা হবে শীতল পানিতে ঝাঁপ দিয়া পড়ি। ঝাঁপ দিয়া পড়লে আরও বিপদ, পানি তখন আগুনের মতো। শৈলে পানি লাগলো কি গেল। দেন না একটু সরিষা পইড়া, আপনার ক্ষমতাটা দেখি, দেখি আপনি কত বড় গুণিন। বিয়ার পর থাইকা আমি শুনতাছি আমার এই ক্ষমতা সেই ক্ষমতা, মারি মন্ত্র, সরিষা মন্ত্র। ভর ভর কইরা বলেন, বলতে শরম লাগে না? ছি ছি। রাগ উঠায়ও না বউ, রাগ উঠাইলে নিজের ক্ষতি হবে। আহা রে, রাগ উঠাইলে নিজের ক্ষতি হবে? কি আমার উস্তাদ, দুনিয়ার ব্যাবাক মন্ত্র জানে।
তার হুকুমে চলে জিন পরি। এই লোক 2 বেলা ভাত পায় না। আপনার পোষা জিন যেন কয়টা আছে? তামাক টানতে টানতে চাঁদ শাহ উদাস গলায় বলে, আমার পোষা না, আমার বাপজান পুষছিলেন। এখন আমার দখলে আছে। 3টার ভিতর 1টার মৃত্যু হয়েছে। এখন আছে 2টা। একজনের নাম দাস্তিন আর একজনের নাম নাস্তিন। এরা 2 সহোদর ভাই। 2 জিন আপনার হুকুমের চাকর। এই 2 জিনরে দিয়া 1 কলসি সোনার মোহর আইনা দেন। যে কয়টা দিন বাঁচি আরাম কইরা বাঁচি, ভালো মন্দ কিছু খানা খাই। 2 হাতে 6 গাছি। 6 গাছি সোনার চুড়ির আমার বড় শখ। চাঁদ শাহ গম্ভীর মুখে বলে, সোনার মোহরের কলসি কোনো ব্যাপারই না বউ। জিনেরে আইজ বললে আইজ আইনা দিবে, কিন্তু নিষেধ আছে। নিজের লাভের জন্যে কিচ্ছু করার উপায় নেই। আমার হাত পা বান্ধা বউ। তাইলে শোনো, তোমারে একটা গল্প বলি। আমার পিতার আমলের কথা। ওনার যেমন জিন সাধনা ছিল, তেমনি ছিল পরি সাধনা। একটা পরি ছিল ওনার খুব পেয়ারের। তার নাম একরার বেগম। বড় সৌন্দর্য ছিল সে। চাঁদের আলোর মতো গায়ের রং। আরে কি বিউটি! কানের কাছে ভ্যান ভ্যান কইরেন না। জিন সাধনা পরিসাধনা, ওরে আমার সাধক রে, দূর হন দেহি, দূর হন। স্ত্রীর কটু কথায় চাঁদ শাহর মতো বড় সাধককে খুব বিচলিত হতে দেখা যায় না। সে হুক্কা হাতে বাড়ির সামনের উঠানে ছাতিম গাছের নিচে এসে বসে। দিনের বেশিরভাগ সময় এই গাছের নিচেই সে বসে। কিছুদিন আগেও ছাতিম গাছে একটা সাইনবোর্ড ঝুলত, চাঁদ শাহ ফকির, জিন সাধনা পরিসাধনা, তাবিজ, জাদুটোনা, বশীকরণ, মারণ, উচাটন, কড়ি চালনা, বাটি চালনা, তেল পড়া, চুন পড়া, ব্র্যাকেটে বিফলে মূল্য ফেরত। রোদে বৃষ্টিতে ঝড়ে তুফানে সাইনবোর্ড পচে গলে গিয়েছে। নতুন সাইনবোর্ড কিনতে 120 টাকা লাগে। এত টাকা চাঁদ শাহর নেই। সে হতদরিদ্র। কাজেই তাকে এখন মূর্তিমান সাইনবোর্ড হিসেবে বসে থাকতে হয়। বাড়ির সামনে দিয়ে কেউ গেলে গভীর আগ্রহের সঙ্গে জিজ্ঞেস করে, কে যায়? আজিজ মিয়া না? খবর কি? বসো, 2-1টা গপসপ করি। শরীর ভালো? মুখটা মলিন দেখতাছি কেন? আজিজ মিয়ার তেমন আগ্রহ দেখা যায় না। ভিন গ্রামের কেউ গুনিনের খোঁজে এলে চাঁদ শাহ ফকিরের ভাবভঙ্গি বদলে যায়। সে ভারী গলায় বাড়ির দিকে তাকিয়ে ডাক দেয়, মোবারক, তামুকে আগুন দাও দেহি। মোবারককে এমনিতেই তুই তুই করে বলা হলেও এই সময় তার সম্বোধন করা হয় তুমি। মোবারক চাঁদ শাহ ফকিরের সঙ্গে থাকে। ফকিরকে সে মামা ডাকে। তার বয়স 11। অকাট গাধা। গাধারা যেমন কাজকর্মে ভালো হয়, মোবারকও কাজকর্মে ভালো। রান্না বান্না, কলসি করে টিউবওয়েলের পানি আনা, হাট বাজার করা, কাপড় ধোয়া, রোগীর যত্ন সব সে একাই করে। হাসি মুখেই করে। চাঁদ শাহ ফকির মোবারককে বেতন দেয় না। সেই সামর্থ্য তার নেই। 2 বেলা খাওয়া দিতে পারে না। বেতন তো অনেক পরের ব্যাপার। মোবারকের তা নিয়ে মাথা ব্যথাও নেই। সে আনন্দেই আছে। কারণ চাঁদ শাহ ফকিরের আশেপাশে থাকাকেও সে ভাগ্য বলে মানে। চাঁদ শাহ ফকির তাকে পছন্দও করে। মন টন খুব উদাস হলে মোবারককে ডেকে বলে, ও মোবারক, তোর কোনো চিন্তা নাই, মন দিয়া কাজকর্ম কর। আমার মৃত্যুর আগে তোরে একটা ফকিরি বিদ্যা দিয়া যাব। সব দিতে পারবো না, বড় কঠিন বিদ্যা, তবে একটা পাবি। একটা বিদ্যাই যথেষ্ট। সারা জীবন এই বিদ্যা বেইচা খাবি, সুখে থাকবি। ক দেহি কোন বিদ্যা চাস? নখ পড়া শিখবি? টেলিভিশনের পর্দায় যেমন
ছবি দেখা যায়, তেমন নখের উপরে ফকফকা কালার ছবি দেখবি। তোর রাশিটা কি? তুলা রাশি ছাড়া আবার হয় না। রাশি কি তা তো ফকির মামা জানি না। আচ্ছা, দেখব নে পরীক্ষা কইরা। তুলা রাশি বইলা মনে হয় না। তুই বিরাট গাধা, তুলা রাশির মধ্যে গাধা হয় না। যাই হোক, তুই চিন্তা করিস না, জবান যখন দিছি তোরে একটা বিদ্যা দিয়া যাব। কোন বিদ্যা চাস বল মুখ ফুইট্টা। শরমের কিছু নাই, শরম নারীর ভূষণ, পুরুষের কলঙ্ক। আন্ধার মন্ত্র শিখাই দিয়েন। আরে বেটা, তুই কস কি? এই মন্ত্র যারে তারে দেওয়া যায় না, বড় কঠিন মন্ত্র। 2 বার এই মন্ত্র পইড়া ডাইন কান্দে একবার ফু, বাউ কান্দে একবার ফু, ব্যাস, আর দেখন লাগবো না। তুই হবি অদৃশ্য। তুই সবেরে দেখবি, তোরে কেউ দেখব না। তুই হবি অদৃশ্য মানব। এই মন্ত্র যারে তারে দেওয়া যায় না। শোন তাহলে একটা গফ। আমার তখন জোয়ান বয়স। বাঁশখালী অঞ্চলের নামকরা চোর মজনু মিয়া এক রাইতে আমার পায়ে আইসা পড়ল। 2টা মন্ত্র চাই, নিদালি মন্ত্র আর আন্ধাইর মন্ত্র। বলে কি, ফকির সাহেব এই 2টা মন্ত্র দেন। আর টাকা কি লাগবো কন? টাকা কোনো বিষয় না। আমি বললাম, এইটা তো হবে না, এই মন্ত্র যার তার হাতে দেওয়ান যায় না, ওস্তাদের নিষেধ আছে, কঠিন নিষেধ। মজনু মিয়া তখন আমারে ভয় দেখায়। বলে কি, মন্ত্র না দিলে ফকির সাহেব আপনার কিন্তু অসুবিধে হবে। আমি সহজ লোক না, আমি জটিল লোক। আমি মনে মনে হাসলাম, যার জিন সাধনা তারে ভয় দেখায়। হাতি ঘোড়া গেল তল, পিপিলিকা বলে কত জল। হায়রে বেকুব, পরের ঘটনা বিরাট ইতিহাস। ইতিহাসটা কি মামা? চাঁদশা ফকির উদাস গলায় বলে, সব ইতিহাস শুননের দরকার নাই মোবারক। কাজ কর, কাজ কর, মন দিয়া কাজ করলে তোর গতি করে দিয়ে যাব। চাঁদশা ফকির জবান ঠিক রাখে। ইতিহাসটা জাননের ইচ্ছা হইতাছে মামা। দিক করিস না মোবারক, কাজ করতে বলছি, কাজ কর। গুণিন যারা, তারার কথা বলতে হয় কম। কথা বেশি বললে মন্ত্রের জোর কমে। আজ একদিনে মেলা কথা বইলা ফেলছি, আর না। কথা বললে যদি মন্ত্রের জোর কমে, তাহলে চাঁদশা ফকিরের মন্ত্রে কোনো জোর থাকার কথা না। কথা বলার কোনো সুযোগই সে নষ্ট করে না। অন্য গ্রামের অচেনা কেউ এলে তো কথাই নেই। এরকম ঘটনা আজকাল ঘটে না। পীর ফকির গুনিনের আগের রমরমা নেই। আগে কি দিন ছিল আর এখন কি দিন। চাঁদশা ফকির ছাতিম গাছের নিচে বসে বর্তমান দিনের কথা ভেবে দীর্ঘশ্বাস ফেলে। আগের দিনে কথায় কথায় গুনিন ডাকত। গুনিন ছাড়া সমাজ ছিল অচল। পাগলা কুকুরের কামড়, হলুদ পোড়া, সাপে কাটা, কালো তাগা, জিনের দৃষ্টি, লোহা পড়া, সোলেমানি তাবিজ, ভূতের বাতাস, সরিষা পড়া, পরীর নজর, বাড়ি বন্ধন, চোরের উপদ্রব, কণ্টক মন্ত্র, নয়া আবু রাতে ঘুমায় না, চিল্লাফাল্লা করে, আবু নিদালি। সেই আমলে একটা গুনিনের দিন ভালোই চলে যেত। খাওয়া পড়ার রমরমা না থাকলেও অনাহারে থাকতে হতো না। নতুন ধান উঠলে গুনিনের বাড়িতে এক ধামা ধান পাঠিয়ে দেয়া রেওয়াজের মধ্যে ছিল। লাউ গাছে 10টা লাউ ফুললে একটা লাউ পাঠিয়ে দাও গুনিনের কাছে। এই সব সভ্যতা ভব্যতার আজকাল কিছুই নেই। মন্ত্রতন্ত্রের ওপর থেকে মানুষের বিশ্বাস উঠে গেছে। পাগলা কুকুরে কামড় দিলে হলুদ পোড়ার জন্যে তার কাছে আসে না। রোগী নিয়ে সোজা চলে যায় সদরে। নাভির মধ্যে 7 ইঞ্জেকশন, এতে নাকি রোগ আরাম হয়। কি বেসম্ভব কথা। চাঁদশা ফকিরের দিনকাল বড়ই খারাপ যায়। স্ত্রীর কটু কথা মুখ বুজে শুনতে হয়। অভাব অনটনে
রোগে ব্যাধিতে ফুলবানুর মাথা থাকে চড়া, কড়া কথা যখন বলে কঠিন করেই বলে। আগে হঠাৎ হঠাৎ বলতো, ইদানিং প্রায় রোজই বলছে। অবস্থা এমন দাঁড়িয়েছে যে ছাতিম গাছের নিচ থেকে ঘরে ঢুকতে আজকাল চাঁদশা ফকির আতঙ্কগ্রস্ত হয়। মনে হয় না জানি কপালে কি আছে। চাঁদশা ফকির রাতে শোয়া মাত্রই ঘুমিয়ে পড়তে পারে না। বয়সের কারণে তার ঘুম কমে গেছে। চুপচাপ শুয়ে থাকতেও তার ভালো লাগে না। গল্প করতে ইচ্ছে করে, ফকিরি গল্প। গল্প শুরু করলে ফুলবানু এমন হইচই শুরু করে যে চাঁদ শাহর আফসোসের সীমা থাকে না। কেন সে গল্প শুরু করলো? চুপচাপ বিছানায় শুয়ে থাকলে এই যন্ত্রণা হতো না। একে বলে খাল কেটে কুমির আনা। আজ রাতেও এরকম খাল কাটার ব্যাপার ঘটেছে। চাঁদশা ফকির মনের আনন্দে খাল কেটে যাচ্ছে। সে তার এক ফকিরি গল্প শুরু করেছে। গল্প বলতে বড় ভালো লাগছে। সে বুঝতেই পারছে না কিছুক্ষণের মধ্যেই তার কাটা খালে কুমির আসবে, আলিশান কুমির। বুঝলা বউ, তখন আমার যৌবনকাল, তোমার সঙ্গে তখনও বিবাহ হয় নাই। টুকটাক ফকিরি করি। ফকিরের তো আর 24 ঘন্টার কাজ না। যখন ডাক পড়ে ফট, বাকি সময় গান বাজনা করি। যৌবনকালে ঢোল ভালো বাজাইতাম, মন্দিরাও শিখছিলাম। তবে ঢোল হইল মন্দিরার চেয়ে কঠিন বিদ্যা। শুনতেছ বউ? শুনতেছি, বলেন। তখন মুরাদপুর গ্রাম থাইকা একটা ডাক পাইলাম। মুরাদপুর গ্রামের বিশিষ্ট যোদ্ধার ইয়াজউদ্দিন হাওলাদার মহিষের গাড়ি পাঠায় দিয়েছেন আমাকে নিবার জন্যে, কারণ তার পুত্রবধূর প্রসব বেদনা। বউ শুনতেছ? বড়ই চমকপ্রদ কাহিনী। আপনার চমকপ্রদ কাহিনী শুনতেছি। হাওলাদার সাহেবের পুত্রবধূ হইল মৃত বৎসা। মৃত বৎসা বুঝলা তো? সন্তান হয় আর বাঁচে না। আমার ডাক পড়ছে বিষয় কি দেখার জন্যে। গিয়া দেখি মেলা ডাক্তার কবিরাজ আছে। আমি তাদের মধ্যে সামিল হইলাম। হাওলাদার সাহেব বিরাট সম্মান করলেন। হাত ধইরা অন্দরে নিয়ে গেলেন। হাঁক ডাক শুরু করলেন, ফকির সাহেবেরে পাও ধো, পানি দে, শরবত দে। জামাই আদর। এক সময় আমরার কদর ছিল বউ, জামাই আদরই ছিল। গুণিন তো আর পথে ঘাটে জন্মায় না। 10 গ্রামে 20 গ্রামে একটা। যাই হোক, গল্পটা শোনো। আমি উঠানে বইসা 2 ঝাড়া দিয়া পাইলাম। হাওলাদার সাহেবের পুত্রবধূ জিনের সাথে একবার বেয়াদবি করছিল। কি বেয়াদবি? জিন পুষ্কুন্তে গোসল কইরা পাক পবিত্র হয়ে আসতেছিল। তখন হাওলাদার সাহেবের পুত্রবধূ নাক ঝাড়া দিয়া তার গায়ে নাকের সর্দি ফেলছে। তারপর থাইকা জিন লাগছে ওর পিছনে। অল্প বয়সী চ্যাংড়া জিন। নাম হইল কলিন্দর শাহবাজ। এটার মিজাজ খুব চড়া থাকে। এই হইল ইতিহাস। আপনি কি করলেন? জিনের শৈলের সর্দি মুইসা দিলেন? তা না, জিন তাড়াইলাম, দেশ ছাড়া করলাম। এক্কেবারে দেশান্তরী? অবশ্যই। মন্ত্রের তো আমার কাছে অভাব নাই বউ। একটাই কাজ না করলে আরেকটা দেই। কিন্তু কিছুই যখন কাজ করে না, তখন আছে কুফরি কালাম। বড় কঠিন জিনিস। ওষুধের মধ্যে যেমন পেনিসিলিন ইনজেকশন, মন্ত্রের মধ্যে তেমন কুফরি কালাম। পাক কোরআনের কালাম উল্টাপাল্টা কইরা পড়তে হয়। বিরাট গুনাহর কাজ, কিন্তু উপায় কি? গুণিন হইয়া জন্মাইছি, গুনাহ তো করতেই হইবে। রোজ হাসরে এর শক্ত বিচার হবে। আমরা যারা গুণিন, আমরার সামনে তোমরা চেলচালায়া বেহেস্তে চইলা যাইবা, আর আমরা দোজখের আগুনে পুইড়া মরব। এইটাই বিধান। চাঁদশা ফকির তৃপ্তির নিঃশ্বাস ফেলে গল্প শেষ করে। বারুদের মতো জ্বলে ওঠে ফুলবানু।
এইসব মিথ্যা কথা বইলা আপনি মানুষ ঠকান, আপনার লজ্জা নাই? ফুলবানু রোগের কথা ভুলে বিছানায় উঠে বসে। চাঁদশা ফকির শঙ্কিত বোধ করে। কাটা খাল বেয়ে কুমির চলে এসেছে, তাও ছোটখাটো কুমির না, বিরাট আকার কুমির। দুনিয়ার ব্যাবাক মন্ত্র গুইলা খাইছেন, বলতে শরম লাগে না? চাঁদশা ফকির ক্ষীণ গলায় বলল, শরমের কি আছে? শরম নারীর ভূষণ, পুরুষের কলঙ্ক। শরমের কিছু নাই? তাহলে মন্ত্রের একটা খেলা দেখান দেহি। নিদালি মন্ত্র পইরা একটা ফু দিয়া আমারে ঘুম পাড়াইয়া দেন, না দিলে আজ অসুবিধা আছে। রাত দুপুরে কি চিল্লাফাল্লা শুরু করলা? হয় মন্ত্রের খেলা আজ আপনি দেখাইবেন, নয় গলায় গামছা দিয়া কইবেন মন্ত্রফন্ত্র কিছু জানি না, যা বলি সবই মিথ্যা। এইটা যদি স্বীকার পাই তাইলে তো মিথ্যা কথা হয়। মিথ্যা বলি কেমনে বউ? ওরে বাবা রে, আমার সত্যবাদী রে। বুঝলা বউ, মন্ত্রতন্ত্রের এই বিদ্যা যারা চর্চা করে, মিথ্যা বলা তাদের জন্য সম্পূর্ণ নিষেধ। ফুলবানু হাসতে শুরু করে, অপ্রকৃতস্থ মানুষের হাসি। হাসতে হাসতে তার হিক্কা উঠে যায়। চাঁদশা ফকির বড় অসহায় বোধ করে, মনে মনে বলে, কি যে যন্ত্রণায় পড়লাম, গল্প শুরু না করলেই হতো। এক শ্রাবণ মাসের মধ্যরাতে ফুলবানুর বুকে তীব্র ব্যথা হলো। বিছানায় শুয়ে সে ছটফট করতে লাগলো। সমস্ত শরীর তার নীলবর্ণ হয়ে গেল। চাঁদশা ফকির স্ত্রীর অবস্থা দেখে অবাক হলো। মুখে স্বীকার না করলেও স্ত্রীকে সে অত্যন্ত পছন্দ করে। তার চিৎকার, তার রাগারাগি সবই পছন্দ করে। চাঁদশা ফকিরের ইচ্ছা করতে লাগলো চিৎকার করে কাঁদে। গুণিনদের জন্যে চোখের পানি ফেলা পুরোপুরি নিষিদ্ধ বলে চোখের পানি ফেলতে পারছে না। ফুলবানু স্বামীকে ডেকে কাঁদো কাঁদো গলায় বলল, আমার মৃত্যুর সময় হয়েছে, আপনারে একটা অনুরোধ। চাঁদশা বলল, বলো বউ, কি অনুরোধ? তুমি যা বলবা আমি তাই করব। জিন চালান দিয়া ওষুধ আইনা দিতেছি, একটু সবুর করো। জিনের রাজধানী হইল কোহকাপ নগর, সেই রাজধানী থাইকা ওষুধ চইলা আসবে। আবার মিথ্যা? চাঁদশা নিঃশ্বাস ফেলল। আগের মতো জোর গলায় বলতে পারল না, সে যা বলছে তা মিথ্যে না। ফুলবানু হাঁফাতে হাঁফাতে বলল, মন্ত্রতন্ত্র নিয়া আর মিথ্যা ভণ্ডামি কইরেন না, আপনার আল্লাহর দোহাই লাগে। চাঁদশা ধরা গলায় বলল, আচ্ছা যাও, করব না। মোবারক রে ডাক দিয়া বলেন, সব মিথ্যা, বোকাশোকা মানুষ। একটা আশার মধ্যে আছে, আপনি তারে অদৃশ্য মন্ত্র দিবেন। আচ্ছা, তারে বলতেছি। এখনই বলেন। এত অস্থির হইও না বউ, শান্ত হও। শান্ত হব পরে, আগে আপনি তারে বলেন। আমার সামনে আইনা বলেন, নিজের কানে শুনি। চাঁদশা মোবারককে ডেকে আনলেন। ধরা গলায় বললেন, মোবারক শোন, মন্ত্রফন্ত্র আসলে কিছু না। এতদিন তোরে যা বলছি সব মিথ্যা, বুঝছস? জি না। ফুলবানু হাঁফাতে হাঁফাতে বলল, মন্ত্র হইল ধাপ্পাবাজি, বুঝছস? মন্ত্র বইলা কিছু নাই। মন্ত্র থাকলে আজ আমরার এই অবস্থা। খাওন নাই, পিন্দনের কাপড় নাই, রোগে চিকিৎসা নাই, মন্ত্র হইল মিথ্যা। মন্ত্র মিথ্যা মামি? হরে বেটা, মিথ্যা। তুই বেহুদা তোর মামার পিছে পিছে ঘুরিস না, কাজ কই রাখা। জি আচ্ছা, জি আচ্ছা না, আইজি বিদায় হ, এক্ষণ যা। চাঁদশা ফকির বিরক্ত গলায় বলল, এক্ষণ যাওয়ার দরকার কি? ধীরে সুস্থে যাইব। ঘরে এমন রোগী কখন কি দরকার হয়। ফুলবানু বড় বড় নিঃশ্বাস নিতে নিতে বলল, না হে, এক্ষণ যাইব, এক্ষণ। এখন বিদায় না হইলে আপনি তারেও মন্ত্র শিখাইবেন,
হেও হইব আপনার মতো ধান্দাবাজ, আর জীবন কাটব দুঃখে দুঃখে। ঠিক আছে, অস্থির হইও না, ব্যবস্থা করতেছি। ব্যবস্থা করা করি না, মোবারকরে বিদায় করেন। টাকা পয়সা যদি কিছু থাকে মোবারকের হাতে দেন, দিয়া বিদায় করেন। ফুলবানুকে শান্ত করার জন্যে সেই রাতেই মোবারককে বিদায় করতে হলো। ফুলবানুর অস্থিরতা তাতে কমল না, আরও বেড়ে গেল। তার শ্বাসকষ্ট শুরু হলো। তার কষ্ট চোখে দেখা যায় না। চাঁদ শাহ ফকিরের চোখে পানি এসে গেল। সে গুণীন মানুষ, গুণীন মানুষের চোখে পানি আসা ভয়ঙ্কর ব্যাপার। মন্ত্রের জোর বলে কিছু থাকে না, কিন্তু সে চোখের পানি সামলাতে পারছে না। ফুলবানু স্বামীর দিকে তাকিয়ে বলল, কাঁদতেছেন কেন? পুলাপানের মতো চিক্কর দিয়া কান্দন। ছি ছি, মানুষ হইয়া জন্মাইছি, রোগ হইব, ব্যাধি হইব, একদিন মরণ হইব, কান্দনের কি? চোখ মুছেন। চাঁদ শাহ চোখ মুছল। সেই চোখ সঙ্গে সঙ্গে জলে ভর্তি হয়ে গেল। ফুলবানু অতি কষ্টে শ্বাস টানতে টানতে বলল, আপনি আমার সামনে থাইকা যান, আমার সামনে বইসা আপনার কষ্ট হইতেছে। কই যাব? ছাতিম গাছের তলে গিয়া বসেন। কি যে তোমার কথা? আমার কথা ঠিক আছে, আপনি যান কইলাম, এক্ষুনি যান। শরীরটা একটু ভালো বোধ হইলে ডাক দিব। বউ, আবার কথা। চাঁদ শাহ ফকির হুঁকা হাতে ছাতিম গাছের নিচে বসল। কৃষ্ণপক্ষের মরা চাঁদ উঠেছে, চারদিকে গা ছমছমা আলো। ঘরের ভেতর থেকে ফুলবানুর কাতরানি শোনা যাচ্ছে। এমন সময় একটা অদ্ভুত ঘটনা ঘটল। চাঁদ শাহ ফকিরকে চমকে দিয়ে কে একজন মিষ্টি গলায় ডাকল, ফকির সাহেব। চাঁদ শাহ চারদিক তাকিয়ে কাউকে দেখতে পেল না। ভয়ে এসে অস্থির হয়ে গেল। ফুলের গন্ধে চারদিক ম ম করছে। কোত্থেকে আসছে এত মিষ্টি সুবাস? কে 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 কথা বলে? মিষ্টি গলা আবার শোনা গেল, এও মা, ভয়ে আপনি দেখি আধমরা। যে দিনরাত জিন সাধনা পরিসাধনার কথা বলে, তার এমন ভয় পেলে চলে? আপনি কে? আমি পড়ি। চাঁদ শাহ হতভম্ব গলায় বলল, পড়ি বইলা দুনিয়ায় কিছু নাই। ওমা, আজ দেখি উল্টা কথা। উল্টা না, এইটা সত্য। এইটা যদি সত্য হয় তাহলে আমার কথা কিভাবে শুনছেন? রোগে শোকে অভাব অনটনে মনের মধ্যে ধান্দা লাগছে, ধান্দার কারণে কথা শুনতেছি, আসলে কিছু না। ভালো করে তাকান, তাকিয়ে দেখেন তো ব্যাপার কি। চাঁদ শাহ ফকির ভালো করে তাকালো। আরে তাই তো, তার সামনে একটা পরী তো দাঁড়িয়ে আছে, দেখতে কিশোরী মেয়েদের মতো, শুধু চোখ দুটো অস্বাভাবিক উজ্জ্বল। পাখা আছে, পাখা দুটা অল্প অল্প কাঁপছে। ফুলের গন্ধ আসছে পরী মেয়েটার গা থেকে। কি অদ্ভুত গন্ধ! আর কি সুন্দর মেয়েটার মুখ! পরী ঠোঁট টিপে হাসতে হাসতে বলল, দেখলেন? চাঁদ শাহ কিছু বলল না। বলবে কি? সে পুরোপুরি হকচকিয়ে গেছে। পরী আবার কি? কি মুখে দেখি বাক্য নেই, বিনা আগুনে হুক্কা টানছেন। হুক্কায় আগুন দেওয়ার কেউ নেই? মোবারক চলে গেছে? জি। ঘরে এমন রোগী, জীবন মরণ ব্যাপার, আর মোবারক চলে গেল। চাঁদ শাহ কি বলবে ভেবে পেল না। শরীর বন্ধন মন্ত্রটা কি পড়বে? পড়ে ফেলা দরকার। এই পরী মেয়েটার কাণ্ড কারখানা ভালো ঠেকছে না। যদিও মন্ত্রতন্ত্র বলে কিছু নেই, নেই বা বলা যায় কিভাবে? চোখের সামনে দেখতে পাচ্ছে পাখাওয়ালা পরী। কি আজীব কাণ্ড! চাঁদ শাহ ফকির। চাঁদ শাহ জবাব দিল না,
শরীর বন্ধন মন্ত্র মনে মনে চেষ্টা করতে লাগল। পরী খিলখিল করে হেসে উঠল। চাঁদশা ফকিরের মন্ত্রে গণ্ডগোল হয়ে গেল। দেহবন্ধন মন্ত্র দীর্ঘ মন্ত্র, একবার আওলা লেগে গেলে গোড়া থেকে পড়তে হবে। চাঁদশা ফকির বিড়বিড় করে কি পড়ছেন? মন্ত্র? জি। কি মন্ত্র? দেহবন্ধন? মন্ত্রতন্ত্র বলে কিছু আছে? জি না। তাহলে পড়ছেন কেন? আপনি কে? একবার তো বললাম, আবার বলতে হবে? আমি পড়ি। ও আচ্ছা। আমি আপনার বাড়ির উপর দিয়ে উড়ে যাচ্ছিলাম, আপনার চোখের পানি দেখে নেমে এলাম। কাঁদছিলেন কেন? চাঁদশা চুপ করে রইল। বলবেই বা কি? বলার মতো কোনো কথা কি তার আছে? শুনুন চাঁদশা, আমার হাতে একেবারে সময় নেই, আমি এক্ষুনি চলে যাব। তবে নেমেছি যখন, তখন আপনার একটা ইচ্ছে পূরণ করব। বলুন কি চান? যা চান তাই পাবেন, তবে একটা মাত্র জিনিস। বলে ফেলুন। 1 কলসি সোনার মোহর দিলে হবে? 1 কলসির জায়গায় 7 কলসিও দিতে পারি। তবে ধন দৌলত বেশি হলেও সমস্যা হয়। দেব 1 কলসি মোহর? জি না। ধন দৌলত চান না? তাহলে কি চান? সম্মান? লোকজন আপনাকে দেখেই সালাম করবে, যত বড় মানুষই হোক আপনাকে দেখে উঠে দাঁড়াবে? জি না। বাকি রইল কি? ক্ষমতা? ক্ষমতাও খুব ভালো জিনিস। ধন দৌলত সম্মানের চেয়ে ক্ষমতা অনেক মধুর। ক্ষমতা চান? জি না। আপনি ফুলবানুরে ভালো কইরা দেন। উদ্ভট কথা বলেন কিভাবে? ফুলবানুরে আমি কিভাবে ভালো করব? আমি কি ডাক্তার? মেডিকেল কলেজের ডিগ্রি আছে আমার? আপনাকে বুদ্ধিমান লোক বলে ভেবেছিলাম, এখন তো দেখছি আপনি বোকা, মহা বোকা। ফুলবানু যে দজ্জাল, ভালো হয়ে গেলে আপনাকে তো কচলে ফেলবে। কচলাইলেও ক্ষতি নাই। কচলাইলেও ক্ষতি নেই? তাহলে তো ভালো করে দিতেই হয়। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি ভালো করে। যান, ঘরে যান, ঘরে গিয়ে দেখুন। আর আমি বিদায় হচ্ছি। পাখির ডানা ঝাপটানোর মতো শব্দ হলো। হতভম্ব চাঁদশা ফকিরের চোখের সামনে পরী আকাশে উঠে গেল। পরী চলে গেলেও তার গায়ের গন্ধ এখনো রয়ে গেছে। ঘরের ভেতর থেকে ফুলবানু ডাকল, এই যে ফকির সাহেব, শুইনা যান। চাঁদশা ঘরে ঢুকে দেখে ফুলবানু খাটে বসে আছে, তার মুখটা হাসি হাসি। চাঁদশাকে দেখে সে খানিকটা লজ্জা মাখা গলায় বলল, বুকের ব্যথাটা হঠাৎ কইরা চইলা গেছে। বলো কি? শরীরটাও ভালো ঠেকতেছে। দেখেন না, নিজে নিজে উঠা বসছি। পিয়াস লাগছে, 1 গ্লাস পানি দেন তো। চাঁদশা অতি দ্রুত পানি নিয়ে এলো। ফুলবানু তৃপ্তির সঙ্গে গ্লাস শেষ করে বলল, হঠাৎ শরীরটা এমন ভালো ঠেকতেছে কেন, কিছুই বুঝলাম না। চাঁদশা বলল, ঘটনা তোমারে বলি, বড়ই চমকপ্রদ ইতিহাস। হয়েছে কি, ছাতিম গাছের নিচে বইসা ছিলাম, হঠাৎ দেখি চোখের সামনে এক পরী, বড় সৌন্দর্য চেহারা, বড় বিউটি। চোখের সামনে কি দেখলেন? পরী? পরী। আবার শুরু করছেন? আবার? চাঁদশা চুপ করে গেল। এমন সুন্দর একটা গন্ধ, এমন এক চমকপ্রদ ইতিহাস, কিন্তু সে তার স্ত্রীকে বলতে পারবে না, কোনোদিনই বলতে পারবে না। এর চেয়ে দুঃখের ব্যাপার আর কী বা হতে পারে। ফুলবানু খাট থেকে নেমেছে। সে হেঁটে হেঁটে দরজা পর্যন্ত গেল। তার বিস্ময়ের সীমা নেই। দীর্ঘ 5 বছর পর সে নিজে হেঁটে দরজা পর্যন্ত গিয়েছে। ফুলবানু দরজা ধরে দাঁড়িয়ে আছে। কৃষ্ণপক্ষের মরা জ্যোৎস্নাও তার কাছে অপূর্ব লাগছে। ফুলবানু মুগ্ধ গলায় বলল, জংলা কি ফুলদানি ফুটছে, কি গন্ধ! ফুলের গন্ধের রহস্যের চমকপ্রদ ইতিহাস
চাঁদশা ফকির জানে, কিন্তু তার বলার উপায় নেই। সেও এসে স্ত্রীর পাশে দাঁড়ালো।